আচ্ছা, আজকে তাহলে আমরা ভিটামিন সি ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার শুরু করি। হ্যাঁ, ভিটামিন সি ডেফিসিয়েন্সি কি হয়? ভিটামিন সি ডেফিসিয়েন্সিতে স্কারভি। ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার কি হবে? স্কারভি। আচ্ছা, তাহলে ভিটামিন সি এর সোর্স কি আমরা জানি? সোর্স অফ ভিটামিন সি বলো তো দু একটা। সোর্সেস অফ ভিটামিন সি, সাইট্রাস ফ্রুটস, টক জাতীয় ফল। হ্যাঁ, সাইট্রাস ফ্রুটস কি কি আছে? লেমন, আর লেমন, আমলকি, টমেটো, অরেঞ্জ, ঠিক আছে, এগুলো হচ্ছে সাইট্রাস ফ্রুটস। এছাড়া আর কিসে পাওয়া যাবে? ভেজিটেবলস, গ্রিন লিফি ভেজিটেবলসে হচ্ছে ভিটামিন সি পাওয়া যাবে। তো হোয়াট আর দ্য ফাংশনস অফ ভিটামিন সি? ভিটামিন সিটা আমাদের কেন দরকার? কি কাজে আসে? হোয়াট আর দ্য ফাংশনস অফ ভিটামিন সি? ভিটামিন সি হেল্পস ইন কোলাজেন সিনথেসিস। কোলাজেন সিনথেসিস কোথায় পাওয়া যায়? কোলাজেন, কোলাজেনটা থাকছে হচ্ছে বোনস। বোনসে কোলাজেন থাকে না? বোনস, টিথ, কার্টিলেজ, আর কিছু থাকে, আর হচ্ছে ক্যাপিলারিস। হ্যাঁ, কোলাজেন সিনথেসিসে হচ্ছে ভিটামিন সি দরকার। এবং কোলাজেন আমরা কোথায় পাচ্ছি? বোনস, টিথস, আর কার্টিলেজ এবং ক্যাপিলারিস। তাহলে ভিটামিন সি ডেফিসিয়েন্সি কখন হবে? এই যে ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার আমরা জানবো, তো ডেফিসিয়েন্সি কখন হবে? যখন আমরা ভিটামিন সি সমৃদ্ধ খাবারগুলো আমরা যখন না খাবো, তাই না? ভিটামিন সি কন্টেইনিং যে ফ্রুটস সেগুলো যখন আমরা খাবো না, ল্যাক অফ ভিটামিন সি কন্টেইনিং ফুডস, ল্যাক অফ ভিটামিন সি কন্টেইনিং ফুডস, তাই না? এছাড়া আর কি কারণে হতে পারে ভিটামিন সি ডেফিসিয়েন্সি? যদি ম্যাল অ্যাবজর্পশন থাকে। ম্যাল অ্যাবজর্পশন, তুমি খাচ্ছ ঠিকই কিন্তু কি হচ্ছে, আমাদের গাটে কোনো প্রবলেমের জন্য অ্যাবজর্পশন হচ্ছে না। ম্যাল অ্যাবজর্পশন ডিসঅর্ডার্স যদি থাকে আমাদের, সেক্ষেত্রে ভিটামিন সি ডেফিসিয়েন্সি হতে পারে। আর কি কারণে ডেফিসিয়েন্সি হতে পারে? যদি আয়রন ওভারলোড থাকে। হ্যাঁ, বডিতে যদি কোনো কারণে আয়রন ওভারলোড থাকে, যেমন থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া ডিজিজ আছে না? এটাতে কি হয়? আরবিসি ব্রেকডাউন হয়ে আমাদের আয়রন ওভারলোড হচ্ছে। তাহলে এই সমস্ত কারণে কি হবে? ভিটামিন সি ডেফিসিয়েন্সি হবে। তো ডেফিসিয়েন্সি হলে কি প্রবলেমটা কোথায় হবে? প্রবলেমটা হবে এই যে কি কাজ ছিল ভিটামিন সি এর বলো তো? কোলাজেন সিনথেসিস করছিল, তাই না? তাহলে প্যাথোফিজিওলজিতে আসি আমরা। এই যে ভিটামিন সি কি করছিল? কোলাজেন টিস্যু সিনথেসিস করছিল। কিভাবে? হাইড্রক্সিলেশন অফ প্রোলিন অ্যান্ড লাইসিন, এই কাজটা করছে হচ্ছে ভিটামিন সি। এখান থেকে কি হচ্ছে? কোলাজেন টিস্যু সিনথেসিস হচ্ছে, ঠিক আছে? তো আমাদের আলটিমেটলি কোলাজেন টিস্যুটা সিনথেসিসটা হতে পারছে না। ভিটামিন সি যখন ডেফিসিয়েন্সি হচ্ছে তখন এই কোলাজেন টিস্যু সিনথেসিসটা ডিফেক্টিভ হবে। সিনথেসিস হবে ঠিকই, কিন্তু কি হবে? ডিফেক্টিভ কোলাজেন সিনথেসিস হবে। তার কারণে ম্যানিফেস্টেশনগুলো হবে, কিছু কিছু ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন আসবে, তাই না? কোলাজেন টিস্যু যখন সিনথেসিস ডিফেক্টিভ, সেই অনুযায়ী ম্যানিফেস্টেশন হবে। তাহলে কি ম্যানিফেস্টেশন হবে? ক্লিনিক্যাল ফিচার। ক্লিনিক্যাল ফিচারে কি কি থাকবে? ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন থাকবে। ইউজুয়ালি 6 to 24 মান্থস অফ এজে প্রেজেন্ট করে এই যে ভিটামিন সি ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, যেটা হচ্ছে স্কারভি। কত বয়সে প্রেজেন্ট করছে? 6 to 24 মান্থস। কি থাকবে? বাচ্চাটা কি নিয়ে প্রেজেন্ট করবে? এক নাম্বার হচ্ছে এক্সেসিভ ইরিটেবিলিটি, ক্রাইং। হ্যাঁ, এক্সেসিভ ইরিটেবিলিটি নিয়ে প্রেজেন্ট করবে। এক্সেসিভ ইরিটেবিলিটি থাকবে। তারপরে কি হবে? ক্রাইং অন টাচ, ক্রাইং অন টাচ অর হ্যান্ডলিং। বাচ্চাটাকে যখন কেউ ধরবে, টাচ করবে, অথবা একটা বাচ্চাকে যখন কোলে নিবে তখন কি করবে? সে কান্না করবে। এক্সেসিভ ক্রাই অন টাচ অর হ্যান্ডলিং। কেন? কারণ হচ্ছে তার জেনারেলাইজড একটা টেন্ডারনেস থাকবে। জেনারেলাইজড টেন্ডারনেস, ব্যথা থাকবে হোল বডিতে। টেন্ডারনেসের কারণে এই ধরনের ম্যানিফেস্টেশনটা আসবে। জেনারেলাইজড টেন্ডারনেস থাকবে, ঠিক আছে?
তারপরে আর কি থাকবে? সিউডো প্যারালাইসিস। সিউডো প্যারালাইসিস এটা কেন হবে? এই যে জেনারেলাইজড টেন্ডারনেস, এই কারণে বেবিটার একটা পজিশন অ্যাজিউম করবে, যেমন তার প্যারালাইসিস হয়ে গিয়েছে এরকম। হ্যান্ড অ্যান্ড লেগস এটা কি হবে? ফ্লেক্সড পজিশনে থাকবে। লেগস হচ্ছে ফ্লেক্সড পজিশনে থাকবে। কি মনে হবে? যে বাচ্চাটার প্যারালাইসিস হয়ে আছে, বাচ্চাটা এই পজিশনে অবস্থান করবে, যার কারণে এটাকে বলে সিউডো প্যারালাইসিস। তার অ্যাকচুয়ালি প্যারালাইসিস না, কিন্তু এই পজিশনে থাকার কারণে মনে হবে যে তার সিউডো প্যারালাইসিস। ঠিক আছে, এটা একটা জেনারেলাইজড টেন্ডারনেস থাকবে, সিউডো প্যারালাইসিস পজিশনে থাকবে। এছাড়া আর কি হবে? এছাড়া হচ্ছে তোমার ব্লিডিং টেন্ডেন্সি থাকবে, যে কোনো জায়গা থেকে ব্লিডিং। এই যে ক্যাপিলারিগুলো ফ্রায়েবল, ক্যাপিলারিতে তোমার কোলাজেন টিস্যু সিনথেসিস ডিফেক্টিভ, এই কারণে ক্যাপিলারিগুলো কি হবে? ফ্রায়েবল হবে, যার কারণে ব্লিডিং টেন্ডেন্সি থাকবে। ঠিক আছে, যে কোনো জায়গা থেকে ব্লিডিং, স্কিন ব্লিডিং, গাম ব্লিডিং, মিউকোজাল ব্লিডিং, এই সমস্ত জায়গা থেকে ব্লিডিং হওয়ার টেন্ডেন্সি থাকবে। ঠিক আছে, স্কিনে র্যাশ থাকতে পারে, স্কিনে পেটেচিয়াল র্যাশ, স্কিনে কি থাকবে? পেটেচিয়াল র্যাশ থাকবে। ঠিক আছে, আর কি হবে? গাম সোয়েলিং, স্পঞ্জি সোয়েলিং অফ গামস, গাম ব্লিডিং, ঠিক আছে। আর কি ফিচার থাকবে? ডিলেড উন্ড হিলিং, একটা উন্ড হলে সেটা সহজে সেটা হিলিং হতে চাবে না, ডিলেড উন্ড হিলিং। These are the features, these are the clinical manifestation. আর আমরা এক্সামিনেশনে একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিংস পাবো। এই বাচ্চাটাকে যখন আমি এক্সামিন করে দেখবো, এক নাম্বার তো দেখলাম তার জেনারেলাইজড টেন্ডারনেস থাকলো, তার সিউডো প্যারালাইসিস থাকলো, এই পজিশনে আছে, তার র্যাশ থাকলো গায়ে, হ্যাঁ, স্কিন র্যাশ থাকলো। এছাড়া আর কি থাকবে? একটা তার চেস্টে যখন আমরা দেখবো, চেস্টে কি থাকবে? বিডিং থাকবে, কোস্টোকন্ড্রাল জাংশন, কোস্টোকন্ড্রাল জাংশন, চেস্টের প্যারাস্টার্নাল বর্ডার অনুযায়ী একটা বিডিং পাবো আমরা। এটা হচ্ছে কোথায় থাকছে? কোস্টোকন্ড্রাল জাংশনে থাকছে। এটাকে কি বলছি আমরা? এটাকে বলছি আমরা স্করবিউটিক রোজারি। ঠিক আছে, স্করবিউটিক রোজারি। কোস্টোকন্ড্রাল জাংশনে কি থাকবে? বিডিং অথবা নোডিউল। কোস্টোকন্ড্রাল জাংশনে নোডিউল থাকবে, এটাকে বলা হচ্ছে স্করবিউটিক রোজারি। হ্যাঁ, এটা কেমন থাকবে? এটা হচ্ছে একটা পেইনফুল সোয়েলিং, পেইনফুল সোয়েলিং আর পেইনফুল নোডিউল। ঠিক আছে, মোটামুটি এগুলো হচ্ছে ম্যানিফেস্টেশন, ক্লিনিক্যাল ফিচার। তাহলে আমরা কনফার্ম করব কিভাবে যে পেশেন্টটার কি স্কারভি হলো কি না? আমরা কি করব? আমরা একটা এক্স-রে করব। তাহলে আমরা কি কি ইনভেস্টিগেশন করব? ইনভেস্টিগেশন করব এক্স-রে অফ লং বোনস অথবা এক্স-রে অফ লিম্বস, এক্স-রে অফ লিম্বস অর লং বোনস। এই যে বোনসে ম্যানিফেস্টেশন থাকবে বললাম না আমরা, যে ভিটামিন সি ডেফিসিয়েন্সিতে কি হবে? কোলাজেন সিনথেসিস ডিফেক্টিভ হবে, সেই অনুযায়ী ম্যানিফেস্টেশনটা হবে। তো ম্যানিফেস্টেশন আমরা কোথায় দেখব? তাহলে বোনসে অবশ্যই ফাইন্ড করব যে কী সমস্যা। তাহলে আমরা বোনসে এক্স-রে করে দেখব। এক্স-রে একটা ছবি থাকলে ভালো হতো, তো আমি একটা ছবি দেখাচ্ছি একে। ঠিক আছে, এটা ধরো একটা তোমার লোয়ার লিম্বসের এক্স-রে, এক্স-রে লোয়ার লিম্বস। এখানে আমরা কি কি ম্যানিফেস্টেশন পাবো? এক নাম্বার হচ্ছে কোলাজেন সিনথেসিস ডিফেক্টিভ হচ্ছে, তার কারণে আমরা কি পাবো? এখানে পাবো জেনারেলাইজড অস্টিওপেনিয়া। বোনসগুলো ইউজুয়ালি কেমন হবে? চকি হোয়াইট। বোনস কেমন থাকে? ইউজুয়ালি চকি হোয়াইট। কিন্তু এখানে কেমন হবে? এখানে হবে যে গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স, গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স থাকবে। হ্যাঁ, মানে ঘষা কাচের মতন অ্যাপিয়ারেন্স থাকবে, গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স অফ বোনস। এটা কেন হচ্ছে? এটা ডেনসিটি কমে যাচ্ছে, ডিউ টু ডিক্রিজ ডেনসিটি অফ বোনস।
এক নাম্বার পাবো আমরা গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স অফ বোনস। নাম্বার 2 হচ্ছে এই যে কর্টেক্সটা থাকবে, কর্টেক্স কোনটা আর মেডুলা কোনটা, এটা হচ্ছে বোনসের কর্টেক্স এই পাশে, আর মেডুলা হচ্ছে সেন্ট্রালি। তাহলে এই যে কর্টেক্সটা কি হবে, থিন হয়ে যাবে, এটাকে বলে পেন্সিল লাইক থিনিং অফ কর্টেক্স। পেন্সিল লাইক থিনিং অফ কর্টেক্স। নেক্সট কি পাবো, নাম্বার 3 রিং এপিফাইসিস। নাম্বার 3 আমরা পাবো হচ্ছে রিং এপিফাইসিস। এপিফাইসিস যেটা থাকছে, এপিফাইসিসটা কেমন হবে, এপিফাইসিসে কর্টেক্সটা প্রমিনেন্ট থাকবে এবং ভিতরে কোলাজেন সিনথেসিস ডিফেক্টিভ, সে কারণে এখানে দেখা যাবে যে গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স, শুধুমাত্র কর্টেক্সটাই প্রমিনেন্ট থাকবে, আউটসাইড একটা রিং এর মতো থাকবে, এটাকে বলছি আমরা রিং এপিফাইসিস। নেক্সট কি পাবো, নাম্বার 4। নাম্বার 4 হচ্ছে এখানে দেখব আমরা, এটাকে কি বলছি আমরা, মেটাফাইসিস। এটা হচ্ছে ডায়াফাইসিস বা শ্যাফট, একটা বোনসের লং বোনসের কয়টা পার্ট, 3টা পার্ট, একটা হচ্ছে ডায়াফাইসিস যেটা হচ্ছে মাঝখানে থাকছে, মেটাফাইসিস হচ্ছে এন্ড অফ লং বোন, তাই না, লাস্টের দিকে এন্ড অফ লং বোন হচ্ছে মেটাফাইসিস, এবং এর বাইরে যেটা থাকছে এটা হচ্ছে এপিফাইসিস। ঠিক আছে, তাহলে আমরা এই মেটাফাইসিসে এইখানটায় আমরা একটা লাইন পাবো, জিনিসটা হচ্ছে একটা ডেন্স হোয়াইটিশ লাইন, এটাকে বলছি আমরা ফ্র্যাঙ্কেলস লাইন অর হোয়াইট লাইন অফ ফ্র্যাঙ্কেল। 4 নাম্বার, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, হোয়াইট লাইন অফ ফ্র্যাঙ্কেল, ফ্র্যাঙ্কেলস লাইন অর হোয়াইট লাইন অফ ফ্র্যাঙ্কেল, নাম্বার 4। আচ্ছা, তারপর নেক্সট আর কি পাবো ফাইন্ডিংস, এরপরে পাবো আমরা সাব পেরিওস্টিয়াল হেমোরেজ। হ্যাঁ, নাম্বার 5 হচ্ছে এই যে দেখো, এটা পেরিওস্টিয়াম, বোনসের কাভারিংস হচ্ছে পেরিওস্টিয়াম, পেরিওস্টিয়ামের এই বাইরে এখানে ব্লিডিং টেন্ডেন্সি বেড়ে যাচ্ছে না, আমরা বলছি ভিটামিন সি ডেফিসিয়েন্সির জন্য ক্যাপিলারিসগুলো পারমিয়েবল বেশি হয়ে যাচ্ছে, ক্যাপিলারি পারমিবিলিটি বেড়ে যাচ্ছে, তার কারণে কি হবে, একটা সাব পেরিওস্টিয়াল হেমোরেজ পাবো আমরা, এখানটায় এরকম একটা উঁচু জায়গা পেতে পারি, যেটাকে আমরা বলছি যে সাব পেরিওস্টিয়াল হেমোরেজ, সাব পেরিওস্টিয়াল হেমোরেজ। ঠিক আছে, তাহলে আমরা এক্সরে লং বোনস করে মোটামুটি এই ফাইন্ডিংসগুলো দেখব। তাহলে আমরা কি বলবো যে না, এই পেশেন্টটার কি হলো, ভিটামিন সি ডেফিসিয়েন্সি আছে এবং এখান থেকে কি হয়েছে, স্কারভি। ঠিক আছে, আরেকটা আমরা কি করতে পারি, ব্লাডে ভিটামিন সি লেভেল দেখতে পারি, ভিটামিন সি লেভেল, এটা আমরা কিভাবে দেখি, ভিটামিন সি লেভেল, এটা খুব কমনলি করা হয় না, ভিটামিন সি লেভেল আমরা দেখব, ব্লাডকে সেন্ট্রিফিউজ করব, সেন্ট্রিফিউজড ব্লাডকে সেন্ট্রিফিউজড করলে একটা বাফি কোট পাওয়া যায়, বাফি কোট, এই বাফি কোটে আমরা ভিটামিন সি লেভেল দেখব, এরকম সেন্ট্রিফিউজেশন করলে এখানে একটা বাফি কোট পাওয়া যাবে, সেখানে আমরা ভিটামিন সি লেভেল দেখব, ভিটামিন সি লেভেল ইন বাফি কোট অফ সেন্ট্রিফিউজড ব্লাড। ঠিক আছে, তাহলে ইনভেস্টিগেশন করে আমরা ভিটামিন সি ডেফিসিয়েন্সি আছে কিনা সেটা বুঝবো। ঠিক আছে, বুঝলাম, তারপরে এখন আমরা কি করব, ট্রিটমেন্টে চলে যাব, তাই না, এখন আমরা ট্রিট করব পেশেন্টটাকে, কিভাবে ট্রিটমেন্ট করব, ভিটামিন সি সাপ্লিমেন্টেশন 200 মিলিগ্রাম ডেইলি, 200 মিলিগ্রাম ডেইলি ভিটামিন সি সাপ্লিমেন্টেশন 4 to 6 উইকস, ডিউরেশন কতদিন, 4 to 6 উইকস। আর এখানে আমরা কি করতে পারি, এটা অথবা 1 to 2 আউন্স টমেটো আর অরেঞ্জ জুস, টমেটো আর অরেঞ্জ জুস দিতে পারি আমরা, 1 থেকে 2 আউন্স টমেটো আর অরেঞ্জ জুস যদি দেই তাহলেও এই একই পরিমাণ কাজ হবে, ভিটামিন সি 200 মিলিগ্রাম পার ডে ফর 4 to 6 উইকস, অথবা 1 to 2 আউন্স টমেটো জুস আর অরেঞ্জ জুস যদি আমরা ডেইলি দেই তাহলে সমপরিমাণ ভিটামিন সি তারা পাবে। ঠিক আছে, ভিটামিন সি সাপ্লিমেন্টেশনটাই হচ্ছে ট্রিটমেন্ট। আর এই যে আমরা ট্রিটমেন্ট দিব, ট্রিটমেন্ট দিলে এটার তোমার ইমপ্রুভমেন্ট কেমন হচ্ছে, এটা আমরা কিভাবে বুঝবো ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা, তার যে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনগুলো ছিল
ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন ইমপ্রুভ করবে 24 থেকে 48 আওয়ার্সের মধ্যে। একটা পেশেন্টের যে ইনিশিয়াল ইরিটেবিলিটি ছিল, এক্সেসিভ ক্রাইং ছিল, টেন্ডারনেস ছিল, জেনারেলাইজ টেন্ডারনেস, সেগুলো ক্লিনিক্যাল যে ম্যানিফেস্টেশনগুলো ইমপ্রুভমেন্ট হয়ে যাবে 24 টু 48 আওয়ার্সের মধ্যেই। হ্যাঁ, ঠিক আছে। আর যে রেডিওলজিক্যাল ইমপ্রুভমেন্ট, রেডিওলজিক্যাল চেঞ্জগুলো ছিল না, সেই রেডিওলজিক্যাল ইমপ্রুভমেন্ট হতে সময় লাগবে 2 to 4 উইকস। এবং তারপরে গিয়ে যে সাবপেরিওস্টিয়াল হেমোরেজটা ছিল, তার পরবর্তী দিকে গিয়ে সাবপেরিওস্টিয়াল হেমোরেজ কারেকশন হবে। ধীরে ধীরে গ্র্যাজুয়ালি ম্যানিফেস্টেশনগুলো ধীরে ধীরে চেঞ্জ হবে। মোটামুটি আমার তাহলে 6 to 8 উইকস টাইম লাগবে ভিটামিন সি ডেফিসিয়েন্সি কারেকশন হতে, টোটাল 6 to 8 উইকস সময় লাগবে। ঠিক আছে। আর যখন দেখলাম যে না তার ডেফিসিয়েন্সি নাই, তাহলে আমরা কি করব? প্রিভেনশন করব না, যাতে একটা বাচ্চার ভিটামিন সি ডেফিসিয়েন্সি না হয়। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? প্রিভেনশন করতে পারি। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, তাই না? তো প্রিভেনশন করব। কীভাবে প্রিভেনশন করব? ডেইলি ভিটামিন সি সাপ্লিমেন্টেশন দিতে পারি, অথবা ডেইলি ভিটামিন সি কন্টেইনিং ফ্রুট আমরা দিতে পারি। ভিটামিন সি কন্টেইনিং ফ্রুট 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এনশিওর ব্রেস্ট ফিডিং। এনশিওর ব্রেস্ট ফিডিং, ব্রেস্ট ফিডিং হচ্ছে ভিটামিন সি এর একটা ভালো সোর্স। ঠিক আছে। এভাবে আমরা কি করব? প্রিভেন্ট করব। ওকে, তাহলে আমাদের ভিটামিন সি ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার শেষ। এখন আমরা আসি ভিটামিন ডি। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি কি হয়? ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে রিকেটস। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার কি বলা হয় এটাকে? রিকেটস। তাহলে এখন আমরা জানবো, প্রথম আমাকে জানতে হবে যে ভিটামিন ডি এর সোর্স কি। হোয়াট আর দ্য সোর্সেস অফ ভিটামিন ডি? একটা হচ্ছে এন্ডোজেনাস সোর্স। এন্ডোজেনাস মানে আমাদের স্কিনে ভিটামিন ডি তৈরি হচ্ছে, 1 নাম্বার হচ্ছে এন্ডোজেনাস সোর্স। নাম্বার 2 হচ্ছে ডায়েটারি সোর্স। নাম্বার 2 হচ্ছে ডায়েটারি সোর্স। ডায়েটারি সোর্সের মধ্যে কি কি আছে? ভিটামিন ডি রিচ ফুড কি কি আছে? মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস। 1 নাম্বার হচ্ছে মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস। আর কি সামনে ভিটামিন ডি পাই? কড লিভার অয়েল। নাম্বার 2 কড লিভার অয়েল, বাটার, এগ, এগুলোতে আমরা ভিটামিন ডি পাবো। ঠিক আছে। আর ম্যাক্সিমাম ভিটামিন ডি আমরা কোথা থেকে পাচ্ছি? এন্ডোজেনাস সোর্স থেকে, যেটা হচ্ছে স্কিনে তৈরি হচ্ছে। স্কিনে কিভাবে তৈরি হচ্ছে সেটা আমাদেরকে জানতে হবে, তাই না? সোর্স হলো ভিটামিন ডি এর দুটো, একটা হচ্ছে যে স্কিনে এন্ডোজেনাস সোর্স, স্কিনে তৈরি হয়, আমাদের বডিতেই তৈরি হয়, আর আরেকটা হচ্ছে ডায়েটারি সোর্স। ঠিক আছে। তাহলে ভিটামিন ডি এর ফাংশন কি, কি কাজ করে আমাদের এটা জানতে হবে। ফাংশন হচ্ছে নর্মাল ক্যালসিয়াম অ্যান্ড ফসফেট লেভেলটাকে মেনটেন করে। ভিটামিন ডি এর কাজ হচ্ছে নর্মাল ক্যালসিয়াম অ্যান্ড ফসফেট লেভেলটাকে মেনটেন করে। ঠিক আছে। ক্যালসিয়াম কি কাজে লাগছে? ক্যালসিয়াম হচ্ছে আমাদের বোনস মিনারেলাইজেশন। 1 নাম্বার কাজ করে হচ্ছে বোনসের মিনারেলাইজেশন। নাম্বার 2 নিউরোমাস্কুলার ফাংশন। নাম্বার 2 ইজ নিউরোমাস্কুলার ফাংশন। নাম্বার 3 নর্মাল সেলুলার কিছু প্রসেস আছে যেটা ক্যালসিয়ামের মাধ্যমে মেনটেন হয়, নর্মাল সেলুলার প্রসেসকে মেনটেন করে। ওকে, ক্যালসিয়াম অ্যান্ড ফসফেট এটার কাজ হচ্ছে যে বোনস মিনারেলাইজেশন, নিউরোমাস্কুলার ফাংশন আর নর্মাল সেলুলার প্রসেসকে মেনটেন করে। ওকে, ঠিক আছে। এখন ভিটামিন ডি কিভাবে কাজ করে এটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমাদের ভিটামিন ডি মেটাবলিজম কিভাবে হচ্ছে। এই যে স্কিনে বললাম আমরা এন্ডোজেনাস সোর্স ভিটামিন ডি তৈরি হচ্ছে, এটা কিভাবে হয় এটা আমরা এখন দেখি। এটা ধরো সানলাইট, ঠিক আছে, এটা হচ্ছে স্কিন, এটা আমাদের স্কিন। সানলাইট থেকে আলট্রাভায়োলেট রে এক্সপোজার হচ্ছে আমাদের স্কিনে এসে কি হচ্ছে 7-ডিহাইড্রোকোলেস্টেরল, একটা এলিমেন্ট থাকে 7-ডিহাইড্রোকোলেস্টেরল। 7-ডিহাইড্রোকোলেস্টেরল এটা কি হয়, কনভার্ট হয়ে যায় কোলিক্যালসিফেরলে। কোলিক্যালসিফেরল এটা হচ্ছে D3
এটা D3, এটা হচ্ছে ভিটামিন ডি এর ইনঅ্যাক্টিভ ফর্ম, এটা ইনঅ্যাক্টিভ ফর্ম, এটা তেমন কোনো কাজ করতে পারে না। হ্যাঁ, ভিটামিন ডি এরই একটা ফর্ম, কিন্তু এটা হচ্ছে একটা ইনঅ্যাক্টিভ ফর্ম, এটা নিজে নিজে কোনো কাজ করতে পারবে না। এটা কি হবে, ব্লাডে তৈরি হলো। আমাদের স্কিনে 7 ডিহাইড্রোকোলেস্টেরল থাকে, এটা আলট্রাভায়োলেট রের এক্সপোজারে কি হলো, কোলিক্যালসিফেরল। এখন এই কোলিক্যালসিফেরলটার কাজ কি, এটা ব্লাডে থাকবে, ব্লাডে থেকে কোথায় যাবে, ব্লাডে থেকে যাবে লিভারে। ঠিক আছে, ব্লাডে থেকে এটা লিভারে গেল, লিভারে একটা এনজাইম আছে, এটাকে বলে 25 আলফা হাইড্রোক্সিলেজ। এই হাইড্রোক্সিলেজ এনজাইমটা কোলিক্যালসিফেরলকে হাইড্রোক্সিলেশন করবে, হাইড্রোক্সিলেশন করে কি করবে, 25 হাইড্রোক্সি কোলিক্যালসিফেরলে কনভার্ট করবে, 25 হাইড্রোক্সি কোলিক্যালসিফেরল। কিন্তু এটাও একটা ইনঅ্যাক্টিভ ফর্ম, এটাও ইনঅ্যাক্টিভ ফর্ম, এটা কোনো একা একা কাজ করতে পারে না। তাহলে এটা কি করবে, এইটা এই যে ব্লাডে থাকবে, ব্লাড থেকে আবার যাবে হচ্ছে কিডনিতে, এখান থেকে ব্লাড থেকে পাস করবে কিডনিতে যাবে, কিডনিতে কি থাকছে, 1 আলফা হাইড্রোক্সিলেজ এনজাইম থাকছে কিডনিতে, 1 আলফা হাইড্রোক্সিলেজ এনজাইম। এটা আবার 25 হাইড্রোক্সিলেজ কোলিক্যালসিফেরলকে আবার হাইড্রোক্সিলেশন করবে, দুইবার হাইড্রোক্সিলেশন হবে, হয়ে কি হবে 125 ডাই হাইড্রোক্সি কোলিক্যালসিফেরল, 125 ডাই হাইড্রোক্সি কোলিক্যালসিফেরল, অথবা এটার আরেকটা নাম হচ্ছে ক্যালসিট্রায়ল। ঠিক আছে, এটার আরেকটা নাম হচ্ছে ক্যালসিট্রায়ল, 125 ডাই হাইড্রোক্সি কোলিক্যালসিফেরল, এটার আরেকটা নাম হচ্ছে ক্যালসিট্রায়ল। এটাই হচ্ছে অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি। এই যে এতগুলো স্টেপ পার হয়ে এসে তারপরে আমাদের বডিতে অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে কি নাম হলো, অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি এর নাম হচ্ছে ক্যালসিট্রায়ল। এই ক্যালসিট্রায়লটা তখন কাজ করবে বডিতে, কি কাজ করবে, এই যে ক্যালসিয়াম এবং ফসফেটের নর্মাল লেভেলটাকে মেনটেন করবে। কিভাবে করবে ভিটামিন ডি এর, তাহলে ফাংশনটা কি আমাদের, 1 নাম্বার ফাংশন হচ্ছে অ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম ফ্রম গাট, অ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম ফ্রম গাট, গাটে অ্যাবজর্ব করছে, মানে গাট থেকে ক্যালসিয়ামটাকে ভেতরে নিয়ে যাচ্ছে, তাই না, আমরা খাচ্ছি, খাওয়ার পরে কি করছে, গাট থেকে ভিতরে নিয়ে যাচ্ছে, ওকে, অ্যাবজর্পশন করছে, গেল। অ্যাবজর্পশন করার পরে নেক্সট কাজ হচ্ছে রিঅ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম, রিঅ্যাবজর্পশন কোথায় হয়, অফ ক্যালসিয়াম কিডনিতে। একবার অ্যাবজর্পশন হচ্ছে, সেটা অ্যাবজর্পশন হয়ে ব্লাডে সার্কুলেট করলো, করে আবার কোথায় যাবে, এটা কিডনির ওখান দিয়ে পাস করবে, তাই না, কিডনি টিউবুলসের ভিতর দিয়ে পাস করবে, সেখান থেকে আবার যখন অ্যাবজর্ব হচ্ছে সেটাকে বলছি আমরা রিঅ্যাবজর্পশন। এটা কোথায় হবে, এটা হবে কিডনিতে। ঠিক আছে, আরেকটা ফাংশন আছে ভিটামিন ডি এর, নাম্বার 3 ফাংশন হচ্ছে এটা প্যারাথর্মন লেভেলে, প্যারাথর্মন আছে না, প্যারাথাইরয়েড হরমোন, প্যারাথর্মনকে রেগুলেট করবে ক্যালসিয়ামকে মেনটেন করার জন্য, প্যারাথাইরয়েড হরমোনের সাথে একসাথে কাজ করবে ক্যালসিয়ামটাকে মেনটেন করার জন্য, নর্মাল ক্যালসিয়াম লেভেলকে মেনটেন করার জন্য। ঠিক আছে, নর্মাল ক্যালসিয়াম লেভেল যখন কমে যাবে তখন প্যারাথর্মন সিক্রেশন বেড়ে যাবে, বেড়ে গিয়ে আবার ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশনটাকে বাড়িয়ে দিবে। এভাবে করেই ক্যালসিয়াম এবং ফসফেটের নর্মাল লেভেলকে রেগুলেট করবে হচ্ছে ভিটামিন ডি। করলো, তারপরে ক্যালসিয়ামের কি কাজ, এটা আমরা আগেই জানলাম, ক্যালসিয়ামের কাজ হচ্ছে মিনারেলাইজেশন অফ বোনস, নিউরোমাস্কুলার ফাংশন অ্যান্ড নর্মাল সেলুলার প্রসেস মেনটেনেন্স, 3টা, তাই না। এখন যখন তাহলে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয়ে যাচ্ছে, ভিটামিন ডি কমে যাচ্ছে এবং ক্যালসিয়াম কমে যাচ্ছে, তাহলে কি হবে, মিনারেলাইজেশন ডিফেক্টিভ হবে, তাই না, ডিফেক্টিভ মিনারেলাইজেশন অফ বোনস, বোনসের মিনারেলাইজেশন কমে গেলে কি হবে, বোনস সফট হয়ে যাবে, সফট, ইজিলি ফ্রায়েবল এবং ডিফর্মিটি ডেভেলপ করবে বোনসে। ডিফেক্টিভ মিনারেলাইজেশন হয়ে কি হবে, ডিফর্মিটি তৈরি হবে। এবং এই কাজটা কোথায় হবে, গ্রোয়িং বোন, গ্রোয়িং বোনসে যখন এই ডিফেক্টিভ মিনারেলাইজেশন হবে এটাকে আমরা বলবো রিকেটস। কিন্তু যখন একটা ম্যাচিউর বোনসে মিনারেলাইজেশন ডিফেক্টিভ হবে তখন আমরা কি বলবো, তখন সেটাকে বলা হয় অস্টিওম্যালেশিয়া। ঠিক আছে, অস্টিওম্যালেশিয়া, সফেনিং অফ ম্যাচিউর বোন, অস্টিওম্যালেশিয়া। রিকেটস হচ্ছে ডিফেক্টিভ মিনারেলাইজেশন অফ গ্রোয়িং বোনস অ্যান্ড অস্টিওম্যালেশিয়া হচ্ছে ডিফেক্টিভ মিনারেলাইজেশন অফ ম্যাচিউর বোন। ঠিক আছে, তাহলে ডিফেক্টিভ মিনারেলাইজেশন হলো, তার মানে কি হলো, বোনসে বিভিন্ন ধরনের ম্যানিফেস্টেশন থাকবে। তাহলে এটা কিভাবে ম্যানিফেস্ট করবে, হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস,
সব বোনসে আমরা ম্যানিফেস্টেশন পাবো। 1 নাম্বার আসো হেডে। হেডে আমরা কিছু ম্যানিফেস্টেশন পাবো। এখানে কি বলে, হেড হচ্ছে বক্স লাইক হেড হবে। 1 নাম্বার হচ্ছে বক্স লাইক স্কোয়ার হেড থাকবে, ঠিক আছে। তারপরে কি থাকবে এখানে, ক্রেনিওটেবিস। ক্রেনিওটেবিস এটা কি, এটা হচ্ছে যখন বোনসের উপরে, ফ্রন্টাল বোনসের উপরে আমরা প্রেস করব, প্রেস করলে বোনসটা ভিতরের দিকে ঢুকে যাবে, আবার যখন প্রেশারটা রিলিজ করব আবার এটা চলে আসবে। এটা একটা পিং পং বল সেন্সেশন। পিং পং বলে যেরকম আমরা প্রেস করলে ভিতরে ঢুকে যায়, রিলিজ করলে আবার সেটা উঠে আসে, এরকম একটা সেন্সেশন থাকবে, এটাকে বলে ক্রেনিওটেবিস। নেক্সট আর কি থাকবে, আর থাকবে হচ্ছে ওয়াইড ওপেন ফন্টানেলি, ঠিক আছে। ওয়াইড ওপেন ফন্টানেলি, ফন্টানেলিটা ওয়াইড ওপেন থাকবে, এটা হচ্ছে আমরা হেডে পাবো। নাম্বার 2 কি থাকবে, ডিলেড ডেন্টিশন। ডিলেড ডেন্টিশন থাকবে। নাম্বার 3 কি পাবো আমরা, চেস্টে কিছু ডিফর্মিটি পাবো। চেস্টে 1 নাম্বার কি পাবো, রেকিটিক রোজারি। রেকিটিক রোজারি আমরা একটু আগেই বললাম, একটা রোজারির কথা বললাম না, স্করবিউটিক রোজারি। এটা কিসে হচ্ছিল, স্কারভি, ভিটামিন সি ডেফিসিয়েন্সিতে হচ্ছিল স্করবিউটিক রোজারি, ঠিক আছে। সেই রোজারিটা কি ছিল, ওটা ছিল একটা পেইনফুল ব্লিডিং, পেইনফুল শার্প ব্লিডিং। কিন্তু রেকাইটিক রোজারি এটাও হচ্ছে কোস্টোকন্ড্রাল জাংশনে, এই যে চেস্ট, এই যে স্টারনাম ধরো, এই যে চেস্ট, এইখানে একটা ব্লিডিং থাকবে, হ্যাঁ, এই লাইন অনুযায়ী একটা ব্লিডিং থাকবে। এইটা হচ্ছে, এটাকে বলছি আমরা কোস্টোকন্ড্রাল জাংশনে ব্লিডিং। এটা হলো রেকিটিক রোজারি। এটা থাকবে ইউজুয়ালি পেইনলেস, ঠিক আছে। চেস্টে আমরা এই ডিফর্মিটি পাবো। আরেকটা ডিফর্মিটি কি পাবো, হ্যারিসন সালকাস বলে। হ্যারিসন সালকাস, সাবকোস্টাল রিজিয়নে একটা গ্রুভ থাকবে, এটাকে বলে হ্যারিসন সালকাস, ঠিক আছে। আর কি থাকবে, রিপিটেড রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, হাইপোটোনিয়া, ডিউ টু হাইপোটোনিয়া রিপিটেড রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন থাকবে, ঠিক আছে। নেক্সট আমরা কি পাবো, এরপরে আসি আমরা লং বোনস অথবা লিমস। লিমসে কি পাবো, ডিফর্মিটি, ডিফারেন্ট টাইপস অফ ডিফর্মিটি পাবো। বোয়িং অফ লেগস, এই যে লং বোনগুলো এরকম থাকবে নর্মালি লং বোনস। এখানে যখন কোলাজেন সিনথেসিস ডিফেক্টিভ হবে বা তোমার মিনারেলাইজেশন ডিফেক্টিভ থাকবে, কি হবে, বোয়িং হয়ে যাবে, এরকম হয়ে যাবে, পাগুলো বাচ্চাদের এরকম বোয়িং হয়ে যাবে, ঠিক আছে। বোয়িং ডিফর্মিটি থাকতে পারে অথবা এরকম থাকতে পারে, এটাকে বলে ভেরাস ডিফর্মিটি, কক্সা ভেরা, হ্যাঁ, এটাকে বলে ভালগাস ডিফর্মিটি, ঠিক আছে। অথবা নক নি, নি ভিতরের দিকে যখন চলে আসবে তখন এটাকে বলছি নক নি। আর কি হবে, ইজিলি ফ্র্যাকচার হয়ে যাবে, প্রন টু ফ্র্যাকচার, ফ্র্যাকচার ডেভেলপ করতে পারে, ঘন ঘন ফ্র্যাকচার হয়ে যেতে পারে। তাহলে এই ম্যানিফেস্টেশনগুলো নিয়ে যখন একটা বাচ্চা তোমার কাছে আসবে তখন কি হবে, আমরা চিন্তা করব যে তাহলে কি হতে পারে, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি এবং এটা রিকেটস হতে পারে। তাহলে আমি কি করব, কিছু ইনভেস্টিগেশন করে আমাকে কনফার্ম করতে হবে না, কিছু ইনভেস্টিগেশন করব। কি ইনভেস্টিগেশন করব, 1 নাম্বার হচ্ছে এক্স-রে অফ লং বোনস অথবা এক্স-রে অফ লিমস। লিমসের এক্স-রে করব ইনক্লুডিং রিস্ট জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট, নি জয়েন্ট। এক্স-রে লিমস ইনক্লুডিং রিস্ট জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট এবং নি জয়েন্ট। তো এখানে আমরা কি পাবো, এক্স-রেতে এখানে আমরা কিছু স্পেসিফিক ফিচার্স দেখব, দেখলে বুঝতে পারবো যেটা রিকেটসের এক্স-রে। কীভাবে বুঝবো, একটু দেখে আঁকানোর চেষ্টা করি। ঠিক আছে, এটা ধরো একটা রিস্টের এক্স-রে, ঠিক আছে, এটা একটা রিস্টের এক্স-রে। তো লোয়ার ইন্ড দেখবো আমরা, লোয়ার ইন্ডে কি থাকবে, এখানটায় দেখবো আর এখানে দেখবো। এখানে থাকবে শ্যাফটে থাকবে জেনারেলাইজড অস্টিওপেনিয়া, ঠিক আছে, জেনারেলাইজড অস্টিওপেনিয়া। এখানে হচ্ছে তোমার মিনারেলাইজেশন ডিফেক্টেড হচ্ছে, সে কারণে জেনারেলাইজড অস্টিওপেনিয়া থাকবে। আর আমরা লোয়ার ইন্ডে দেখবো, মেটাফাইসিসে কি দেখবো, এখানে থাকবে কাপিং, ওয়াইডেনিং অ্যান্ড ফ্রেইং অফ লোয়ার ইন্ড অফ লং বোন। কাপিং মানে হচ্ছে যে কাপের মতো হয়ে যাবে, মেটাফাইসিসটা এখানে কাপের মতো হয়ে যাবে, ঠিক আছে, কাপিং। এখানে যতটুকু ওয়াইড থাকার কথা, নর্মালি এরকম থাকার কথা, কিন্তু এখানে কি হচ্ছে, ওয়াইড হয়ে যাচ্ছে, ওয়াইডেনিং। কাপিং, ওয়াইডেনিং অ্যান্ড ফ্রেইং,
ফ্রেইং মিন্স ইরেগুলারিটিস, এখানে দেখা যাবে ইরেগুলার এরকম বোনসের শ্যাডো, ইরেগুলার বোনস, এখানে যেহেতু মিনারেলাইজেশন ডিফেক্টেড সেজন্য ফ্রেইং হচ্ছে। কাপিং অ্যান্ড ওয়াইডেনিংটা কেন হচ্ছে? ডিউ টু প্রেশার ইফেক্ট, প্রেশার ইফেক্ট, এখানে এটা একটা প্রেশার পার্ট, এখানে প্রেশারের কারণে বোনসটা এভাবে ছড়িয়ে যাচ্ছে, ঠিক আছে, ছড়িয়ে যাচ্ছে এবং এখানে ন্যারো হয়ে যাচ্ছে, এটা হলো প্রেশার ইফেক্ট ডিউ টু ল্যাক অফ মিনারেলাইজেশন। ওকে, আর এখানে কি থাকবে? ইনক্রিজ গ্যাপ বিটুইন এপিফাইসিস অ্যান্ড মেটাফাইসিস, গ্যাপ বেড়ে যাবে, মেটাফাইসিস এবং এপিফাইসিসের মাঝখানে গ্যাপটা বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা বুঝবো যে এক্সট্রাটা দেখে বোঝা যাবে এটা তাহলে এখানে রিকেটসের ফাইন্ডিংসগুলো আছে। ওকে, এছাড়া আমরা আর কি কি ইনভেস্টিগেশন করব? এছাড়া আমরা করব হচ্ছে সেরাম ক্যালসিয়াম লেভেল দেখব, ক্যালসিয়াম লেভেলটা ঠিক আছে কিনা। ডিফারেন্ট টাইপস অফ রিকেটস আছে যার মধ্যে ক্যালসিয়াম কমেও যেতে পারে, বেড়েও যেতে পারে, নর্মালও হতে পারে, ঠিক আছে। সেরাম ক্যালসিয়াম, সেরাম অ্যালকালাইন ফসফেটেজ, সেরাম অ্যালকালাইন ফসফেটেজ ইউজুয়ালি উইল বি হাই। সেরাম প্যারাথরমোন হরমোন, হ্যাঁ, সেরাম পিটিএইচ বা প্যারাথরমোন, এটা দেখবো, এটা ইউজুয়ালি উইল বি হাই, ক্যালসিয়াম কমে যাবে তখন প্যারাথরমোন উইল বি হাই, ঠিক আছে। এছাড়া আমরা আর কি দেখব? ভিটামিন ডি লেভেল, ভিটামিন ডি লেভেল দেখব। ওকে, আর অন্যান্য আদার্স কিছু কজের জন্য কি কারণে ভিটামিন ডি ডেফিসিয়েন্সিটা হলো, কি কি কজ হতে পারে সেই অনুযায়ী আমি কিছু ইনভেস্টিগেশন করব। যেমন রেনাল কজ যদি হয়, যে কি রেনাল কজ, কিছু রেনাল কজের জন্য আমরা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হতে পারে, অ্যাবজর্পশন হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেরাম ক্রিয়েটিনিন লেভেল, রেনাল ফাংশনটা আমাকে দেখতে হবে, সেরাম ক্রিয়েটিনিনটা ঠিক আছে কিনা, সেরাম ইলেকট্রোলাইট, সেরাম ইলেকট্রোলাইট এগুলো ঠিক আছে কিনা। আরেকটা আমি দেখতে পারি সেটা হচ্ছে রেকাইটিক ইন্ডেক্স, রেকাইটিক ইন্ডেক্স, এটা ইউজুয়ালি মেজার করে বের করতে হবে। কিভাবে করতে হয়? সেরাম ক্যালসিয়াম অ্যান্ড সেরাম ফসফেট মাল্টিপ্লাই করে রেকাইটিক ইন্ডেক্স বের করতে হয়, ঠিক আছে। তাহলে ইনভেস্টিগেশন করে আমি দেখলাম ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, তাহলে ট্রিটমেন্ট কি করব? ট্রিটমেন্ট কি করতে হবে? এক নম্বর হচ্ছে স্টস থেরাপি, এক নম্বর ট্রিটমেন্ট হচ্ছে নাম্বার 1 অপশন ইজ স্টস থেরাপি। স্টস থেরাপি কিভাবে দিতে হয়? 3 লাখ টু 6 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন দিতে হবে, ঠিক আছে। 3 লাখ টু 6 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি সাপ্লিমেন্টেশনটা কিভাবে দিতে হয়? ওভার 24 আওয়ার্স, ওভার 24 আওয়ার্সে দিতে হবে এবং ইন ডিভাইডেড ডোজে, 4 or 5 ডোজ, 4 to 5 ডোজ এটা দিতে হবে ইন ডিভাইডেড ডোজেস, এটা একটা দিতে পারি। স্টস থেরাপি না দিতে চাইলে আমি কি দিব? গ্র্যাজুয়াল থেরাপি। নাম্বার 2 অপশন হচ্ছে গ্র্যাজুয়াল থেরাপি, এখানে আমরা ভিটামিন ডি দেবো যেহেতু ল্যাক অফ ভিটামিন ডি, তাই না। ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন দিব এখানে কিভাবে? 2000 to 5000 ইন্টারন্যাশনাল ইউনিট ডেইলি for 4 to 6 weeks, 2000 to 5000 ইন্টারন্যাশনাল ইউনিট ডেইলি ফর 4 to 6 weeks, ঠিক আছে। যে কোনো একটা অপশন, এখানে আমরা একটা লোডিং ভিটামিন মেনটেন করতে হবে, মেনটেনেন্স অফ ভিটামিন ডি, ঠিক আছে। কতটুকু দিতে হবে? 400 ইন্টারন্যাশনাল ইউনিট ডেইলি দিব আমরা, এটা ফর লেস দেন 1 ইয়ার্স চিলড্রেন, 1 বছরের কম বাচ্চাদের হলে আমরা 400 ইন্টারন্যাশনাল ইউনিট দিব, আর যদি 1 বছরের বেশি হয় তাহলে দিব 600 ইন্টারন্যাশনাল ইউনিট, ঠিক আছে। এটা গেল ভিটামিন ডি। এছাড়া আর কি করতে হবে আমাকে? ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আছে না, তাহলে আমাকে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন দিতে হবে, ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন দিতে হবে। ক্যালসিয়াম কতটুকু দিতে হয়? 350 to 1000 মিলিগ্রাম পার ডে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন দিতে হবে। আর কি করব আমরা? সানলাইট এক্সপোজার, খুবই জরুরি, সানলাইট এক্সপোজার, এটা আমাকে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি প্রিভেন্ট করবে। রেগুলার সানলাইট এক্সপোজার ফর 1 আওয়ার খুবই জরুরি, আমাদের দেশে বাচ্চাদের জন্য এটা খুবই জরুরি, ঠিক আছে। তাহলে এভাবে করে আমরা ট্রিটমেন্টটা কন্টিনিউ করব, ঠিক আছে। তাহলে আমরা প্রিভেনশন করার জন্য কি করব? রেগুলার সানলাইট এক্সপোজার করব, তাহলে আমাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সিটাকে
প্রিভেন্ট করা যাবে। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ।